হ্যালো বন্ধুরা, ডাব্লিউবিসিএস অ্যান্ড পিএসসি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের আমি তোমাদের জন্য তোমাদের যে আরআরবি এনটিপিসির গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষাটা আসছে সেই পরীক্ষার প্রিভিয়াস ইয়ার পলিটির কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে এসেছি। যে পরীক্ষাগুলো 16 ও 21-এ কন্ডাক্ট হয়েছিল, মানে সিবিটি 1, সেই পরীক্ষা থেকে পলিটির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। অলরেডি আমি কিন্তু জেনারেল সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, স্ট্যাটিকজিকের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সেট কিন্তু আপলোড করে দিয়েছি। আশা করছি প্রশ্নগুলো তোমাদের কিন্তু এই আপকামিং যে রেলওয়ের যে এনটিপিসির গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষাটা আসছে ওখানে তো উপকৃত হবেই। এছাড়াও যারা উচ্চ মাধ্যমিক লেভেলের ফর্মটা ফিল আপ করেছো আরআরবির, এছাড়াও যারা ডি গ্রুপের ফর্মটা ফিল আপ করেছিল, সবকটা পরীক্ষাতেই উপকার পাবে। এছাড়াও যে কোনো পরীক্ষাতেই দেখবে এই প্রশ্নগুলো রাজ্য সরকার, কেন্দ্র সরকারের সমস্ত রকম পরীক্ষাতে উপকারে আসবে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওগুলোকে লাইক করো, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করো, খারাপ লাগলে কিন্তু অবশ্যই ডিসলাইক করো এবং কমেন্ট করো। আর যারা আমার টেলিগ্রাম চ্যানেলটা এখনও জয়েন করোনি তারা কিন্তু ইউটিউবের ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, ওখান থেকে জয়েন হতে পারো। কিংবা প্রতিটা ভিডিওর শেষে আমি কিন্তু কমেন্ট বক্সে যেসব ছাত্রছাত্রীরা ইউটিউবের ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা খুঁজে পাও না, তাদের সুবিধার্থে আমি প্রতিটা ভিডিওর শেষে প্রথমেই আমি কমেন্ট করে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে রাখি। ওইখানে কিন্তু টেলিগ্রাম চ্যানেলটার লিঙ্কটা থেকে তোমরা জয়েন হয়ে যাও। আমি কিন্তু ওই টেলিগ্রাম চ্যানেলে এই ভিডিওগুলোর পিডিএফ ফ্রিতে আপলোড করে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিয়ে পড়ো। আশা করি কিন্তু তোমাদের পড়তে সুবিধা হবে পিডিএফগুলো পেলে। যেমন কালকের আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জেনারেল সায়েন্স আরআরবির যে জিওগ্রাফির যে ক্লাসগুলো আমি করিয়েছিলাম তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সেট 4টা আমি আপলোড করে দিয়েছি। যারা এখনও টেলিগ্রাম চ্যানেলটা দেখোনি বা জয়েন করনি, বা যারা জয়েন করে আছো টেলিগ্রাম চ্যানেলটা, আমার চ্যানেলটা বর্তমানে দেখছো না, তারা কিন্তু ওখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নিও, আশা করি উপকৃত হবে। তো চলো বন্ধুরা, আজকের প্রথম প্রশ্ন, নিম্নলিখিত কোন ধারায় রাষ্ট্রপতির মেয়াদ সম্পর্কে উল্লেখ আছে? 54 নম্বর ধারা, 55 নম্বর ধারা, 56 মানে 56 নম্বর অনুচ্ছেদ, বা 17 নম্বর ধারা, বা আর্টিকেল। মানে আর্টিকেল, অনুচ্ছেদ, ধারা, এটা আর কি বিভিন্ন মানে ইংলিশ তো আর্টিকেলই বলে, জানো, অনেক জায়গায় বাংলায় দেখবে এটা অনুচ্ছেদও দেওয়া থাকে। অনুচ্ছেদ, ধারা একই, আশা করি তোমরা জানো, তবু বলে দিলাম। সঠিক উত্তর হবে 56 নম্বর ধারায় কিন্তু রাষ্ট্রপতির মেয়াদ সম্বন্ধে উল্লেখ আছে। এই সম্বন্ধে আমি কিন্তু আগে অনেক পড়িয়েছিলাম, ডিটেলে আর নোট দিচ্ছি না, কারণ তোমরা কিন্তু যদি মিসলেনিয়াসের পলিটির সেটগুলো দেখো ওখানে দেখবে ডিটেলে কিন্তু রাষ্ট্রপতি সম্বন্ধে ক্লাস করানো আছে, যখন প্রিভিয়াস ইয়ার মিসলেনিয়াসের ক্লাসগুলো করিয়েছিলাম। অর্থ বিল পেশ করা হয় কোথায়? শুধুমাত্র লোকসভায়, শুধুমাত্র রাজ্যসভায়, সংসদের যে কোনো সভায়, লোকসভায় বা রাজ্যসভায় নয়। সঠিক উত্তর হবে লোকসভায়, শুধুমাত্র লোকসভায়। 110 নম্বর যে আমাদের আর্টিকেল, সেখানে কিন্তু এই সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করা আছে। আর তোমরা জানো যে মানি বিল বা অর্থ বিল সম্বন্ধে সম্পূর্ণ ক্ষমতাই কিন্তু লোকসভায় ভোগ করে, মানে লোকসভার কথাই শেষ কথা ওখানে। এবং রাজ্যসভায় ওটা পাঠানো হয়, কিন্তু রাজ্যসভার ক্ষমতা শুধুমাত্র 14 দিনের জন্য বিলটাকে হোল্ড করতে পারে, তার বেশি রাজ্যসভা কিন্তু অর্থ বিলের ক্ষেত্রে কিছু করতে পারে না। আর এই অর্থ বিলের সই করে কিন্তু রাজ্যসভায় পাঠানোর আগেই কিন্তু আমাদের লোকসভার স্পিকার কিন্তু সই করে। এগুলো প্রত্যেক কটাই কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেক কটাই কিন্তু পরীক্ষায় আসতে পারে। লোকসভার বর্তমান স্পিকারকে, এটার অপশানগুলো আমি দিইনি, ওম বিড়লা, তোমরা জানো বর্তমান স্পিকার ওম বিড়লা। নিম্নলিখিত কোন ধারা বাক ও মতামত প্রকাশের স্বাধীনতার সাথে সম্পর্কিত? খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। 14 নম্বর ধারা, 19 নম্বর ধারা, 21 নম্বর ধারা, না 22 নম্বর ধারা? সঠিক উত্তর কী হবে তাহলে? আমাদের যে আর্টিকেল 19, তোমরা জানো ওখানে রাইট টু ফ্রিডম, মানে আমাদের যে মৌলিক অধিকার, তোমরা পড়েছো, আশা করি সবাই পড়েছো, পড়তেই হবে চাকরির পরীক্ষা পড়লে। তাহলে আমাদের 19 নম্বর আর্টিকেলের 1 নম্বর ক্লসের এ নম্বর সাব ক্লসে যদি আমি ডিটেলে বলি, এখানকার অপশান অনুযায়ী 19 নম্বর ধারাটা ঠিক। অনেক সময় দেখেছি আমি কোন পরীক্ষার প্রশ্ন সেট করতে আমার মনে পড়ছে না, দেখবে যে 19 নম্বর যে 19 নম্বর ধারার যে 1 নম্বর ক্লসটা, ওখানে দেখবে 6টা মতো সাব ক্লস আছে। সেখানে দেখবে অনেক সময় এই প্রশ্নটাই দিয়েছে, এরমভাবে দিয়ে দেবে ডাইরেক্ট, তোমাদের ওখানে আর কি নির্বাচন করতে হবে যে এরম দিল যে 19-এর 1-এর এ, না 19-এর 1-এর বি, না 19-এর 1-এর ডি, না 19-এর 1-এর এফ, এরম দেবে। তখন কিন্তু তোমাদের ওই শুধু 19 নম্বরটা জানলে হবে না। 19 নম্বর আর্টিকেলের 1 নম্বর ক্লসের এ নম্বর সাব ক্লস কিন্তু বাক ও মতামত প্রকাশের স্বাধীনতার সাথে সম্পর্কিত বা রিলেট করে। ভারতীয় সংবিধানের 8ম তপশিলে, মানে আমাদের যে 8ম শিডিউল, এই শিডিউলে অনুচ্ছেদ 344, মানে আর্টিকেল 344 ও 351 অনুসারে বর্তমানে কটি ভাষা স্বীকৃত ও তালিকাভুক্ত? 23, 22, 20, 26টি। খুব সোজা প্রশ্ন। বর্তমানে মানে এখনও পর্যন্ত টিল নাও কিন্তু আমাদের সংবিধান স্বীকৃত যে 22টা ভাষা কিন্তু ওখানে ইনক্লুড আছে। এবং এই যে ভাষা রিলেটেড
যাবতীয় কোন শিডিউলে আছে এটাও কিন্তু অনেক সময় আসে, এটা আসে অষ্টম শিডিউলে আছে বা অষ্টম তপশিলে। আরেকটা প্রশ্ন এখান থেকে বলে দিয়ে আসে, যখন কিন্তু প্রথম এসছিল মানে প্রথম কিন্তু 14টা ভাষা ছিল, তারপরে কিন্তু বেড়ে বেড়ে 22টা হয়েছে, মানে আরও 8টা ভাষা বেড়েছে, ভবিষ্যতে হয়তো আরও বাড়বে। তোমরা যদি ল্যাঙ্গুয়েজ চ্যাপ্টারটা পড়ে থাকো, সরকারি ভাষা চ্যাপ্টারটা, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, দেখবে আরও অনেক ভাষা কিন্তু অলরেডি মানে অ্যাপ্লিকেশন করেছে যে ওদের ভাষাগুলোকেও সংবিধান স্বীকৃতি দেওয়া হোক। ভবিষ্যতে দেখবে আরও বাড়তে পারে। তা যদি আসে যে একদম প্রারম্ভে কটি ভাষা ছিল, 14টা ছিল, তারপরে এখন বর্তমানে কটা যদি আসে তাহলে 22টা। দেশের সার্বভৌমত্ব, ঐক্য ও সংহতিকে সংরক্ষণ নিম্নলিখিত কিসের সঙ্গে সম্পর্কিত? মানে এই যে দেশের ভৌমত্ব, ঐক্য ও সংহতি, এটার যে সংরক্ষণ, এটা কিসের সঙ্গে সম্পর্কিত? মানে এই 4টে অপশানের মধ্যে কোনটার সঙ্গে সম্পর্কিত? মৌলিক কর্তব্য মানে ফান্ডামেন্টাল ডিউটি, না আমাদের মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইট, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ মানে ডিপিএসপি মানে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, সেনাবাহিনীর কর্তব্য। ঠিক আছে, সঠিক উত্তর হবে মৌলিক কর্তব্য। ঠিক আছে, কখনোই কিন্তু এটা ভুল করে মৌলিক অধিকার দিয়ে দিও না, কারণ ওখানে একটা ওরকম আছে, ওটা কিন্তু আলাদা প্রশ্ন। এই যে দেশের ভৌমত্ব, ঐক্য, সংহতি, এটা কিন্তু আমাদের মৌলিক কর্তব্যের সঙ্গে রিলেট করে। আর মৌলিক কর্তব্য কত নম্বর পার্টে আছে আমাদের? 4-এর A নম্বর পার্টে আছে, তোমরা জানো। আর যদি আর্টিকেল বলো, আর্টিকেল 51-র A-তে কিন্তু মৌলিক কর্তব্য ফান্ডামেন্টাল ডিউটি সম্পর্কে বিস্তারিত বলা আছে। আর যদি পার্টিকুলারলি এইটা জানতে চাইতো যে দেশের সার্বভৌমত্ব, ঐক্য ও সংহতি, এটা আর কি কত নম্বর মৌলিক কর্তব্য, দেখবে আমাদের বর্তমানে কিন্তু 11টা মৌলিক কর্তব্য আছে, আমাদের 11টা ফান্ডামেন্টাল ডিউটি আছে। 3 নম্বর যে মৌলিক কর্তব্যটা মানে দেশের সার্বভৌমত্ব, ঐক্য ও সংহতিকে সমর্থন ও সংরক্ষণ, এখানে যে প্রশ্নটা দিয়ে দেখবে 3 নম্বর যে আমাদের যে মৌলিক কর্তব্য ওখানে আছে। আর প্রথমে যখন মৌলিক কর্তব্য ইনক্লুড হচ্ছে তখন কিন্তু 10টা মৌলিক কর্তব্য ছিল, পরে কিন্তু আর একটা মৌলিক কর্তব্য অ্যাড হয়, যেন 11তম মৌলিক কর্তব্য, যেটা প্রত্যেকটা মানে আমাদের যে গার্জেনের কর্তব্য যে 6 থেকে 14 বছরের শিশুদের শিক্ষাদান করা, এই সম্বন্ধে আগে বলেছি। মানে এটাও আসে, কিন্তু প্রথমে কটা মৌলিক কর্তব্য ছিল যখন মৌলিক কর্তব্য এলো তখন 10টা, আর বর্তমানে কিন্তু 11টা। কোন কমিটির সুপারিশ অনুসারে কিন্তু এই মৌলিক কর্তব্য অ্যাড হয়েছিল? শরণ সিং কমিটি, খুব গুরুত্বপূর্ণ। আর এটা কিন্তু কোন দেশের সংবিধান থেকে ইন্সপায়ার হয়েছে ফান্ডামেন্টাল ডিউটিটা? এটা সোভিয়েত ইউনিয়ন, বর্তমানে যেটা রাশিয়া বলি আমরা। যদিও সোভিয়েত ইউনিয়ন অনেক দেশ ছিল তোমরা জানো, কিন্তু যদি সোভিয়েত ইউনিয়ন না থেকে অপশান রাশিয়া থেকে, রাশিয়াই দেবে, ওরা সোভিয়েত ইউনিয়নটাই বেশিরভাগ দেবে। আর কততম সংশোধন দ্বারা এই মৌলিক কর্তব্য আমাদের সংবিধানে সংযোজিত হয়েছিল? বানানটা কিন্তু নিচে দেখো, ওখানে সংযোজিত মানে একটু সংযোজিত এক্সট্রা এসে গেছে আর কি। তাহলে আমাদের যে 42 অ্যামেন্ডমেন্ট মানে যে মোস্ট ভাইটাল অ্যামেন্ডমেন্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, যেটাকে আমরা মিনি কনস্টিটিউশনও অনেক সময় বলে থাকি, অনেক সময় আসে না যে কোন সংবিধান সংশোধন বা অ্যামেন্ডমেন্টকে মিনি কনস্টিটিউশন বলা হয়, সেটা হচ্ছে 42তম সংবিধান সংশোধনীকে কিন্তু মিনি কনস্টিটিউশন বলা হয়। তাহলে 42তম সংশোধন দ্বারা কিন্তু 1976 সালে 10টা মৌলিক কর্তব্য সংযোজিত হয়। তাই জন্য বলছিলাম একটু আগে যে যখন প্রথমে মৌলিক কর্তব্য অ্যাড হচ্ছে মানে ফান্ডামেন্টাল ডিউটি ভারতীয় সংবিধানে, তখন কিন্তু 10টা মৌলিক কর্তব্য ছিল, বর্তমানে কিন্তু 11টা। দেখো দিয়ে দিয়েছি, দিয়ে 2002 সালে 86তম অ্যামেন্ডমেন্ট বা 86তম অ্যামেন্ডমেন্ট বা 86তম সংবিধান সংশোধনী দ্বারা কিন্তু 11তম মৌলিক কর্তব্যটা সংযোজিত হয়েছে। ঠিক আছে, তাহলে 2002 সালে যে 86তম সংবিধান সংশোধনী, এটা দ্বারা এটার সাহায্যে কিন্তু ওই যে 11তম মানে লাস্ট যে ফান্ডামেন্টাল ডিউটিটা, ওটা কিন্তু অ্যাড হয়েছে যে প্রত্যেক অভিভাবকের কর্তব্য 6 থেকে 14 বছর শিশুদের কিন্তু শিক্ষাদানের ব্যবস্থা করা। ঠিক আছে, তাহলে যদি আসে যে কোন সংবিধান সংশোধনী দ্বারা মৌলিক কর্তব্য অ্যাড হয়? 42তম সংবিধান সংশোধনী দ্বারা। 11তম মৌলিক কর্তব্য কোন সংবিধান সংশোধনী দ্বারা অ্যাড হয়? 86তম সংবিধান সংশোধনী দ্বারা। ঠিক আছে, তারপর এই 2002 সালে এটার সঙ্গে আরটি মানে রাইট টু এডুকেশন অ্যাক্ট, এগুলো এর সঙ্গে রিলেট করে। আমি তোমাদের আগে পড়িয়েছিলাম, আর দিইনি এখানে। ভারতীয় সংসদ রাজ্য তালিকার কোন বিষয়ে আইন প্রণয়ন করতে পারে না? ঠিক আছে, ভারতীয় সংসদ রাজ্য তালিকা মানে আমাদের যে অঙ্গরাজ্যের কোন বিষয়ে আইন প্রণয়ন করতে পারে না, তবে এর কিন্তু ব্যতিক্রম আছে, মানে এর কিন্তু এক্সেপশনাল আছে। ঠিক আছে, প্রধানমন্ত্রীর ইচ্ছায় সংসদ করতে পারে, সংশ্লিষ্ট রাজ্যের মানে যে রাজ্যে ধরো করতে চাইছে তার গভর্নরের ইচ্ছায় সংসদ করতে পারে, রাষ্ট্রপতির ইচ্ছায় করতে পারে, আর যদি রাজ্যসভা এই মর্মে কোনো প্রস্তাব পাশ করে। সঠিক উত্তর হবে যদি রাজ্যসভা কিন্তু এই মর্মে কোনো প্রস্তাব পাশ করে, তখন কিন্তু সংসদ কিন্তু জাতীয় স্বার্থে মানে এগুলো
ধরো যদি কোনো সেই রাজ্যের পার্শ্ববর্তী কোনো দেশের থেকে অ্যাটাকের সম্ভাবনা থাকে, কিংবা ন্যাশনাল এমার্জেন্সির সময় 249 নম্বর ধারা প্রয়োগ করে কিন্তু সংসদ কিন্তু এই বিশেষ আইনটা মানে কিন্তু প্রণয়ন করতে পারে। নর্মালি পারে না, কিন্তু যদি কোনো ন্যাশনাল এমার্জেন্সি বা কোনো সুরক্ষার ব্যাপার থাকে তখন কিন্তু সংসদ পারে। আর এটা কত নম্বর ধারাতে বিবৃত আছে? 249 নম্বর ধারা বা 249 আর্টিকেলে, মানে আর্টিকেল নাম্বার 249-এ কিন্তু এটা ডেসক্রাইব করা আছে। চলো পরের প্রশ্ন। বর্তমান ভবন স্থাপিত হওয়ার আগে সুপ্রিম কোর্ট কোথা থেকে পরিচালিত হতো? সংসদ ভবন, লাল কেল্লা, দিল্লি হাইকোর্ট, রাষ্ট্রপতি ভবন। সঠিক উত্তর হচ্ছে সংসদ ভবন। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখবে এই যে প্রশ্নগুলো না, মানে এই প্রশ্নগুলো তোমরা নর্মালি যারা পড়ো, মানে রাজ্য সরকার WBCS বলো, রাজ্য সরকারের যে পরীক্ষাগুলো হয়, এবং কেন্দ্র সরকারের স্টাফ সিলেকশন পরীক্ষাতে আমি অতটা মানে চর্চা করি না, স্টাফ সিলেকশনের পরীক্ষাতে হয়তো এগুলো আসতে পারে। এইগুলো কিন্তু এই সেন্ট্রালের পরীক্ষাতে খুব গুরুত্বপূর্ণ। মানে দেখবে হুট করে কোনো বইতে পাবে না তোমরা। বর্তমান যে ভবন, আমাদের যে সুপ্রিম কোর্টের যে বর্তমান স্ট্রাকচার, এটা কোথায় অবস্থিত? মানে আমাদের দিল্লির যে তিলক মার্গে অবস্থিত, এটাও কিন্তু পরীক্ষায় আসে। বর্তমানে সুপ্রিম কোর্ট কোথায় অবস্থিত? দিল্লির তিলক মার্গে অবস্থিত। কিন্তু যখন আর কি ওটা আর কি ধরো তৈরি হচ্ছিল, মানে আমাদের 26শে জানুয়ারি 1950 আমাদের রিপাবলিক হিসাবে আমরা ঘোষিত হচ্ছি। আর তার দুদিন পরেই কিন্তু সুপ্রিম কোর্ট ঘোষণা হচ্ছে আর কি। মানে যে ফেডারেল কোর্টটা ছিল, ফেডারেল কোর্ট তোমরা আশা করি পড়েছো, তারপরে ওটা সুপ্রিম কোর্টে রূপান্তরিত হচ্ছে। এবার দুদিন পরে কিন্তু সুপ্রিম কোর্ট ঘোষণা করা হচ্ছে, সুপ্রিম কোর্ট তৈরি হচ্ছে। কিন্তু তখনও যেহেতু সুপ্রিম কোর্ট স্ট্রাকচার তৈরি হয়নি, দীর্ঘ 8 বছর সুপ্রিম কোর্টের যাবতীয় কাজকর্ম কিন্তু আমাদের সংসদ ভবন থেকে হয়েছে। ঠিক আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর যদি পার্টিকুলারলি বড় 28/1/1950 থেকে 4/8/1958, তার ডেটটা তোমাদের মনে রাখতে হবে না, কিন্তু 1950 থেকে 1958 এটা মনে রেখো। এই যে টেনারটা, এই টেনারের মধ্যে কিন্তু সুপ্রিম কোর্টের যাবতীয় কাজকর্ম সংসদ ভবন থেকে হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিপরিষদে কতজন মন্ত্রী অন্তর্ভুক্ত হতে পারে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। লোকসভার মোট সদস্য সংখ্যার 15%, লোকসভার মোট সদস্য সংখ্যার 50%, লোকসভার মোট সদস্য সংখ্যার 10 থেকে 15%, আর প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী, মানে প্রধানমন্ত্রী যে পার্সেন্টেজে অ্যাড করতে চাইবে সেই অনুযায়ী। সেটা কিন্তু সঠিক উত্তর কী হবে? আমাদের লোকসভার যে মোট সদস্য, তার কিন্তু 15% কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী পরিষদে অ্যাড হতে পারে। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আর এইটা কোন অ্যামেন্ডমেন্ট দ্বারা এসেছিল? 2003 সালে কিন্তু একটা অ্যামেন্ডমেন্ট হয়, 91তম অ্যামেন্ডমেন্ট, মানে 91তম সংবিধান সংশোধনী দ্বারা প্রধানমন্ত্রী সহ লোকসভার মোট সদস্য সংখ্যা কিন্তু 15%-এর বেশি হবে না, এটা বলা হয়। ঠিক আছে, এইবারে আরআরবি এনটিপিসি আমি আরও প্রশ্ন করা থেকে দেখছিলাম, ওই প্রশ্নটা দিইনি, যেহেতু এরা ওখানে প্রশ্নটা এইভাবে এসছে। এখানে যেরকম দিয়েছে দেখো, পার্সেন্টেজটা জানতে চেয়েছে, মানে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদে কতজন মন্ত্রী, বা পার্সেন্টেজে যদি আসতো, মানে কোশ্চেনটা এভাবে দেওয়া থাকতো কত শতাংশ, কতজন মন্ত্রী বা কত শতাংশ মন্ত্রী অ্যাড হতে পারে? 15%। ওখানে আরেকটা প্রশ্ন দিয়েছে, মানে অন্য শিফটে, মানে ওরা বিভিন্ন শিফটে তো বিভিন্নভাবে প্রশ্ন দেয়, তোমরা জানো যারা এনটিপিসির গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা দিয়েছো, এছাড়াও যারা পরীক্ষা দিয়েছো, মানে বিভিন্ন শিফটে বিভিন্নভাবে কোশ্চেন হয়। ওখানে দিয়েছে কি, যে এখানে যে নাম দিয়েছে দেখো, যে 15% আর কত পার্সেন্ট অ্যাড হতে পারে। ওখানে দিয়েছে যে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদে 15% অ্যাড হতে পারে। এটা কোন অ্যামেন্ডমেন্ট দ্বারা ঘোষণা করা হয়েছিল? ওখানে তখন 4টে অ্যামেন্ডমেন্ট দিয়েছে। সঠিক উত্তর হবে 91তম সংবিধান সংশোধনী দ্বারা। আবার অনেক সময় দিয়েছে পুরোটাই দিয়েছে, এবার বলছে 91তম সংবিধান সংশোধনীটা কোন সালে হয়েছিল, তখন হবে 2003 সালে। মানে এইটা থেকে 3টে কোশ্চেন আমি দেখছিলাম এনটিপিসিতে, দুটো আর আমি দিইনি। তাহলে ভালো করে যে মুখস্থ করে নিও যে মন্ত্রিপরিষদে কতজন মন্ত্রী বা কত শতাংশ মন্ত্রী অ্যাড হতে পারে? 15%। আচ্ছা, এইটা কোন অ্যামেন্ডমেন্ট দ্বারা হয়েছিল? 91তম সংবিধান সংশোধনী দ্বারা হয়েছিল। আর 91তম সংবিধান সংশোধনীটা কত সালে এসেছিল? 2003 সালে। তাহলে এটা বুঝতে পারছো, এটার 3টে প্রশ্ন আমি কিন্তু আলাদাভাবে দিতে পারতাম, কিন্তু আমি আর দিইনি। ভারতের রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান? প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্টের আমাদের যে প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, উপরাষ্ট্রপতি। সঠিক উত্তর হচ্ছে সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি, এটা উনি কিন্তু আমাদের যে ভারতের যে প্রেসিডেন্ট, তাকে কিন্তু ওথ বা শপথ বাক্য পাঠ করান। এটা আমাদের আর্টিকেল নম্বর 60-তে কিন্তু এই সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করা আছে। চলো পরের প্রশ্ন। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ, মানে আর্টিকেল অনুযায়ী লোকসভা ও রাজ্যসভার যৌথ বৈঠকের জন্য বিধান রয়েছে? প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নটা আগেও আমি পড়িয়েছিলাম। 108, 75, 100, 156। তাহলে কত নম্বর আর্টিকেল অনুযায়ী আমাদের যে যৌথ বৈঠক বা জয়েন্ট সেশনের বিধান রয়েছে? আর্টিকেল 108।
ঠিক আছে। আর্টিকেল 108 অনুযায়ী কিন্তু জয়েন্ট সেশন বা যৌথ বৈঠকের জন্য বিধান রয়েছে। আচ্ছা, এই যে যৌথ সভা বা জয়েন্ট সেশনটা আহ্বান করে কে, এখান থেকে দেখো কতগুলো প্রশ্ন বেরিয়ে যাচ্ছে। প্রথমে দিয়েছে যে কত নম্বর আর্টিকেল দ্বারা জয়েন্ট সেশনের কথা বলা হয়েছে, তাহলে হচ্ছে আর্টিকেল 108 বা যৌথ সভার কথা বলা হয়েছে। আচ্ছা, কে ওই জয়েন্ট সেশন বা যৌথ সভাটা আহ্বান করছে? রাষ্ট্রপতি। এটাও আসতে পারে পরীক্ষায় যে কে যৌথ সভার আহ্বান করে, রাষ্ট্রপতি। আর এই যে যৌথ সভা হয় বা জয়েন্ট সেশনটা হয়, এর সভাপতিত্ব কে করে? লোকসভার স্পিকার। এটাও আসতে পারে যে জয়েন্ট সেশনের সভাপতিত্ব কে করেন, ঠিক আছে। তখন সঠিক উত্তর হবে লোকসভার স্পিকার। আর লোকসভার স্পিকার যদি কোনো কারণে অনুপস্থিত থাকে বা ওই সময় যদি ধরো ভ্যাকেন্ট আছে লোকসভার স্পিকার যে পদটা, তাহলে কিন্তু ডেপুটি স্পিকার কিন্তু ওই জয়েন্ট সেশনের সভাপতিত্ব করবে। তাহলে কতগুলো প্রশ্ন এখান থেকে হয়ে গেল দেখেছো। কত নম্বর আর্টিকেল অনুযায়ী বলা হচ্ছে? 108 নম্বর আর্টিকেল অনুযায়ী। কে আহ্বান করছে? রাষ্ট্রপতি। কে সভাপতিত্ব করছে? লোকসভার স্পিকার। আর লোকসভা স্পিকারের অনুপস্থিত থেকে সভাপতিত্ব করে ডেপুটি স্পিকার। আচ্ছা, ভারতের সুপ্রিম কোর্টের পরের প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে? ইন্দিরা ব্যানার্জি, আর ভানুমতি, সুজাতা মনোহর, ফাতিমা বিবি। সঠিক উত্তর হচ্ছে আমাদের ফাতেমা বিবি, ঠিক আছে। ভারতের সুপ্রিম কোর্টের যে প্রথম মহিলা বিচারপতি ছিল, উনি হচ্ছেন সুপ্রিম কোর্টের প্রধান মহিলা বিচারপতি যদি আসে, তখন সঠিক উত্তর হবে ফাতেমা বিবি, ঠিক আছে। উনি কত সালে কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছিলেন? 1989 সালে। আর ভারতের প্রথম মহিলা বিচারক কে ছিলেন যদি আসে, মানে তখন হবে আন্না চান্ডি, তোমরা জানো। এবং এইখানে যে কজন নাম আছে সকলেই কিন্তু বিচারক, ঠিক আছে। স্বাধীনতার পর ভারতের গণপরিষদের সভাপতিত্ব কে করেন? আচার্য নারায়ণ দেব, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সি রাজা গোপালাচারী, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। স্বাধীনতার পর ভারতের গণপরিষদের সভাপতিত্ব করেন, সঠিক উত্তর হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ঠিক আছে। ভারতের যে আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে প্রেসিডেন্ট ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, জানো আশা করি। তবে এই সম্বন্ধে কিন্তু আরেকটা প্রশ্ন আছে, ওখানে একটু ঘুরিয়ে দিয়েছে, তখন দেখলে ওই প্রশ্নটাও তোমরা জানো। লোকসভার প্রথম স্পিকার বা প্রথম অধ্যক্ষ কে? পুরুষোত্তম দাস ট্যান্ডন, জি ভি মাভালাঙ্কার, হুকুম সিং, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সঠিক উত্তর হচ্ছে জি ভি মাভালাঙ্কার বা গণেশ বাসুদেব মাভালাঙ্কার। উনি ছিলেন আমাদের লোকসভার প্রথম স্পিকার বা অধ্যক্ষ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং খুব আশা করি তোমরা সকলেই জানো। অনুচ্ছেদ 370-এর খসড়া প্রস্তুত করেন কে? মানে আর্টিকেল যে 370 এর যে ড্রাফটিং, এটা কে প্রিপেয়ার করেছিল বা প্রস্তুত করেছিল? মানে অনুচ্ছেদ 300, আর্টিকেল 370 বা অনুচ্ছেদ 370 কোনটা? আমাদের জম্মু কাশ্মীরের জন্য যে স্পেশাল স্ট্যাটাস, তোমরা জানো 2019 সালে তার বেশিরভাগ অংশটাই বাতিল হয়ে গেছিলো। তোমরা আশা করি সকলে জানো, পড়িয়েছি আমি। 2019 সালের আগস্ট মাসে কিন্তু ওটা বাতিল হয়ে গেছিলো, স্পেশাল স্ট্যাটাস জম্মু কাশ্মীরের। মানে জম্মু কাশ্মীরের যে আলাদা সংবিধান ছিল, আলাদা ফ্ল্যাগ ছিল, ওর বেশিরভাগটাই কিন্তু বাতিল হয়েছে, তোমরা জানো। তাহলে এই কিন্তু যতদিন ছিল এইটা কিন্তু কে প্রস্তুত করেছিল তখন জানতে চাইছে। সঠিক উত্তর হবে ডক্টর বি আর আম্বেদকর, লাল বাহাদুর শাস্ত্রী, এন গোপালস্বামী আয়াঙ্গার, সর্দার বল্লভভাই প্যাটেল। সঠিক উত্তর কিন্তু হবে এন গোপালস্বামী আয়াঙ্গার। অনুচ্ছেদ মানে আর্টিকেল 370-এর যে খসড়া প্রস্তুত করেছিল এন গোপালস্বামী আয়াঙ্গার, ঠিক আছে। এবং উনি জম্মু কাশ্মীরের প্রধানমন্ত্রী পদেও ছিলেন যখন হরি সিং ওখানকার রাজা ছিল আর কি, ঠিক আছে। যখন রাজতন্ত্রের সময় কিন্তু উনি প্রধানমন্ত্রী পদেও অধিষ্ঠিত ছিলেন, ঠিক আছে। চাইলে টি এন গোপালস্বামী আয়াঙ্গার পড়তেও পারো। উনি কিন্তু মানে খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, চাইলে পড়ে নিতে পারো। তারপর এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর্টিকেল 370 একটু আনকমন প্রশ্ন, কিন্তু এটা দেখবে সহজে অন্য পরীক্ষায় আসবে না। আর্টিকেল যে 370 এটা কিন্তু বাতিল হয় 2019, তোমরা জানো। কিন্তু এটা প্রস্তুত করেছিল কে? খসড়াটা সঠিক উত্তর হবে এন গোপালস্বামী আয়াঙ্গার। চলো পরের প্রশ্ন, কোন আর্টিকেল বা কোন অনুচ্ছেদে হিন্দিকে, এটা হিন্দিতে হবে না, ওটা হিন্দি কে হবে। কোন আর্টিকেলে বা অনুচ্ছেদে হিন্দিকে মানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বা সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছে? কোন আর্টিকেল, মানে এটা হবে অ্যাকচুয়ালি প্রশ্নটা একটু আমার লিখতে ভুল হয়ে গেছে। কোন অনুচ্ছেদ হিন্দিকে সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছে? যদি আমার মনে থাকে আমি পিডিএফটা রেকটিফাই করে দেবো যখন পিডিএফ আপলোড করবো টেলিগ্রাম চ্যানেলে। তোমরা আশা করি মানে কারেক্ট পিডিএফ ফর্মটাই পাবে। তাও তোমরা আশা করি বুঝতে পারছো ওটা অনুচ্ছেদে হবে না। কোন অনুচ্ছেদ বা কোন ধারা বা কোন আর্টিকেল হিন্দিতে হবে না, হিন্দিকে সরকারি ভাষা বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে স্বীকৃতি দিয়েছে? 333, 343, 345, 334। সঠিক উত্তর হবে 343 বা অনুচ্ছেদ 343। আর্টিকেল 343 কিন্তু আমাদের হিন্দিকে সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছে। এবং তোমরা জানো যে দেবনাগরী হরফে হিন্দি ভাষা, ঠিক আছে। এটাও কিন্তু অনেক সময় আসে যে হিন্দি ভাষাকে স্বীকৃতি দিয়েছে ওর হরফটা কি, 4 রকম দিয়ে দিল। সঠিক উত্তর হবে দেবনাগরী হরফে হিন্দি ভাষা।
আচ্ছা, পরের প্রশ্ন, 1946 সালের আমাদের যে সংবিধান সভা, একটু আগে যে পড়লে তোমরা কনস্টিটিউশন অ্যাসেম্বলি, ওই প্রশ্নটাই এখানে সংবিধান সভা এইভাবে দিয়েছে। গণপরিষদের সভাপতি কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ। এখানে বলছে প্রথম সভাপতি, মানে সংবিধান সভা বা যদি গণপরিষদও দেওয়া থাকতো এইভাবেও একই প্রশ্ন ওটাই হতো। ডক্টর সচ্চিদানন্দ সিনহা, জওহরলাল নেহরু, মানবেন্দ্রনাথ রায়, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এখানে কিন্তু ডক্টর রাজেন্দ্র প্রসাদ দিলে ভুল হবে। সঠিক উত্তর হবে ডক্টর সচ্চিদানন্দ সিনহা। কত সালে? 1946 সালের 9ই ডিসেম্বর। মানে প্রথম যে সংবিধান সভার যে বৈঠকটা বসে বা গণপরিষদের যে প্রথম বৈঠকটা বসছে সেটা বসেছিল 9ই ডিসেম্বর 1946 সালে। ঠিক আছে, এটাও কিন্তু অনেক সময় আসে যে ডেটটা জানতে চায় যে 1946 সালে প্রথম সংবিধান সভার যেটা বসেছিল বা গণপরিষদের প্রথম সভাটা বসেছিল কত তারিখে, 4টে ডেট দিয়ে দিল, তখন 9ই ডিসেম্বরটা তোমাদের রেকটিফাই করতে হবে। আর 11ই ডিসেম্বরের যে সভাটা বসে, 11ই ডিসেম্বরের সবাই কিন্তু ডক্টর রাজেন্দ্র প্রসাদ স্থায়ী সভাপতি রূপে সভাপতিত্ব করেন। ঠিক আছে, আর ইনি ছিলেন বলতে পারো অস্থায়ী সভাপতি। ঠিক আছে, কিন্তু উনি কিন্তু ফার্স্ট সভাপতি। যদি আসে যে প্রথম সভাপতি অস্থায়ী, তাহলে অস্থায়ী হিসাবে আর প্রথম যে বৈঠকে কিন্তু উনিই সভাপতিত্ব করেছিলেন, ডক্টর সচিন্দানন্দ সিনহা। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 11ই ডিসেম্বর 1946 কিন্তু সভাপতিত্ব করেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তারপর থেকে উনিই ছিলেন। শিক্ষা কোন তালিকার অন্তর্ভুক্ত? রাজ্য তালিকা, কেন্দ্রীয় তালিকা, সমবর্তী তালিকা, উপরের কোনোটাই নয়। সঠিক উত্তর হবে সমবর্তী তালিকা, বা দেখবো অনেক সময় যৌথ তালিকা দেওয়া আছে অনেক বইতে, বিভিন্ন রকম দেওয়া থাকে, ওখানে আমি প্রশ্ন অনুযায়ী দিয়েছি। কনকারেন্ট লিস্ট, এটাই মনে রাখবে যে শিক্ষা কোন তালিকার অন্তর্গত? কনকারেন্ট লিস্টের অন্তর্গত। ঠিক আছে, কোন আর্টিকেল বা অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সংসদের অবকাশকালীন সময়ে অধ্যাদেশ জারি করতে পারে? 52, 63, 352, 123। মানে কোন অনুচ্ছেদ বা আর্টিকেল অনুযায়ী রাষ্ট্রপতি সংসদের যে অবসরকালীন সময় বা এখানে দিয়েছে অবকাশকালীন বা অবসরকালীন, সংসদের অবসরকালীন সময়ে অধ্যাদেশ জারি করতে পারে? সঠিক উত্তর হবে আর্টিকেল 123 বা অনুচ্ছেদ 123। এই আর্টিকেল দ্বারা কিন্তু রাষ্ট্রপতি সংসদের যে অবসরকালীন সময় সেই সময়েও কিন্তু অধ্যাদেশ জারি করতে পারে। উপরাষ্ট্রপতি নির্বাচিত হয় রাজ্যসভার সদস্য দ্বারা, লোকসভার সদস্য দ্বারা, সংসদের উভয় কক্ষের সদস্য দ্বারা, সংসদের উভয় কক্ষ ও বিধানসভার সদস্য দ্বারা। সঠিক উত্তর কি হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে সংসদের উভয় কক্ষের সদস্যের দ্বারা। মানে লোকসভার ও রাজ্যসভার সদস্যদের দ্বারা কিন্তু আমাদের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়। তোমরা জানো যে ভাইস প্রেসিডেন্ট আবার পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান। 66 নম্বর ধারা বা 66, আর্টিকেল 66, এখানে কিন্তু উপরাষ্ট্রপতির বা ভাইস প্রেসিডেন্টের নির্বাচন প্রক্রিয়া সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করা আছে, তোমরা চাইলে দেখতে পারো। এটাও আসতে পারে যে উপরাষ্ট্রপতি নির্বাচন কত নম্বর আর্টিকেলে ডেসক্রাইব করা আছে। সঠিক উত্তর হবে আমাদের আর্টিকেল 66-এ কিন্তু ডেসক্রাইব করা আছে উপরাষ্ট্রপতির যে নির্বাচন। আচ্ছা, এইখানে একটু বলার বিষয় হচ্ছে, অনেক সময় অপশানে তোমরা দেখছো এইভাবে ডাইরেক্ট এইটা যে 3 নম্বর অপশানে দিয়েছে সংসদের উভয় কক্ষের সদস্যের দ্বারা, এইটা না দিয়ে দিল ইলেকটোরাল কলেজ, মানে ইংলিশে যদি থাকে ইলেকটোরাল কলেজ, এরকম একটা অপশান দেওয়া আছে, কিংবা নির্বাচনী সংস্থা, তখন সঠিক উত্তর কিন্তু ওইটা হবে। ঠিক আছে, যদি দিয়ে দেয় যে নির্বাচনী একটা, এই 3 নম্বরের অপশানটাই দেখছো যে নির্বাচনী সংস্থার দ্বারা, বা ইংলিশে যদি থাকে ইলেকটোরাল কলেজ দ্বারা, এরকম মানে অ্যাকচুয়ালি ওটা মানেটা হচ্ছে নির্বাচনী সংস্থার দ্বারা। আবার এরম দিয়ে দিতে পারে ব্যাকেটে একটি নির্বাচনী সংস্থার দ্বারা, ব্যাকেটে দিয়ে দিল মেম্বার অফ লোকসভা অ্যান্ড রাজ্যসভা। ঠিক আছে, আর যদি কিছু নাও দেওয়া থাকে তখন তাহলে ওইটাই দেবে, মানে একটি নির্বাচন সংস্থার দ্বারা কিন্তু উনি নির্বাচিত হন। মানে আর প্রসেসটা কিন্তু এই রাষ্ট্রপতির মতোই, মানে সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটের মতোই, একক হস্তান্তর পদ্ধতির সাহায্যেই কিন্তু উনি নির্বাচিত হন। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আচ্ছা, আজকের এই পর্যন্ত বন্ধুরা, এই 20টা প্রশ্ন কিন্তু আমি আপলোড করে দিলাম পলিটির। পরীক্ষা তো চলে এসছে, গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষাটা যতদূর আমি জানি। যদি পারি আরও পলিটির আমি সেট আপলোড করব। তোমরা কিন্তু ভালো করে এগুলো পড়ো। এই 20টা প্রশ্ন থেকে দেখবে তোমরা প্রচুর প্রশ্ন কমন পাবে, তোমরা শিওর কমন পাবে। তোমরা একটুখানি ভালো করে আর পড়ার সময় একটুখানি ব্রেন ইউজ করে পড়ো, মানে এই প্রশ্নটা থেকে আর কীভাবে আসতে পারে। ঠিক আছে, যেমন এখানে ইলেকটোরাল কলেজ এটা বললাম, যেমন ওই 15% ওইটা বললাম, 91তম অ্যামেন্ডমেন্ট, মানে বিভিন্ন একটা প্রশ্ন থেকে দেখবে ওটা বিভিন্ন শিফটে বিভিন্নভাবে দিয়েছে। ঠিক আছে, যেমন একটা প্রশ্ন থেকে 3টে প্রশ্ন বেরিয়ে আসে, যেন কোনো প্রশ্ন তোমাদের মিস না যায়। তো চলো বন্ধুরা, আজকের এই পর্যন্ত। গুড নাইট, ভালো থেকো। খুব তাড়াতাড়ি কিন্তু আমি এনটিপিসি, আরআরবি এনটিপিসি ও ডাব্লিউবিসিএস, সেটা অন্যান্য পরীক্ষার পিওকিউ সেট নিয়ে হাজির হচ্ছি। গুড বাই।